ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তেহরানে হাসপাতালে আবারও হামলা। ইরানে ও গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি ইসলামী দলগুলোর। রাজধানীতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ। ফেনীর ফুলগাজীতে নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত। নিম্নমানের কাজের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মেসে ডেকে ধর্ষণের অভিযোগ। ২ ছাত্র গ্রেপ্তার, শাস্তি দাবিতে বিক্ষোভ। সরকার প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের যুব সমাবেশে হুঁশিয়ারি দেন তিনি। আলাল বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যারা গুম খুনের সঙ্গে জড়িয়ে ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে তারা আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান করছে, কিন্তু সরকার তাতে বিচলিত নয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও গত ৩টি নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এতে গণতন্ত্র ধ্বংস হয়েছে। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সফল বৈঠকের পর থেকে পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার পাবনার চাটমোহরে তিনি এসব কথা বলেন। চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের রিজভী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছেন না। রিজভী বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং যৌক্তিক সময়ই হবে। এবারে নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে বলে আশা করে বিএনপি। যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী নয়, আর দেশে আদিবাসী নাই এমন প্রচারও দলগুলো একমত। এই মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ৫ আগস্টের পর দেশে অনেক সংস্কারের সম্ভাবনা তৈরি হলেও কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। রাজধানীর ধানমন্ডির ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে সাম্প্রতিক পার্বত্য পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদিবাসী ফোরাম। আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে আদিবাসীরা আজও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। আদিবাসীদের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিও শোচনীয়। আসলে তো এটা একটা বড় রাজনৈতিক সংকট। তাহলে সমাধানটা করতে হবে তো রাজনীতি দিয়ে। চুক্তিটা হতেছে এই কারণে, কিন্তু আমরা দেখছি এই যে রাজনৈতিকভাবে সমাধান করব, চুক্তি করলাম, কাগজে কলমে বললাম, মিটিং এসে বললাম, কিন্তু যারা করব আমরা কি এটুকু উপলব্ধি করছি? নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সুন্দর একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, তাদেরকে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ এই দেশের সকল আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, চা বাগানের মানুষ, দলিত মানুষ, সবার মানবাধিকারের দিকে দৃষ্টি দিতে হবে। অন্তর্বর্তী সরকার আদিবাসীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে এমন আশা প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সরকারের পেছনে শক্তিশালী যে গোষ্ঠী আছে তারা কতটুকু আদিবাসীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে সে প্রশ্নও রাখেন তিনি। এই দেশে আদিবাসী নাই, এটা প্রচার করতে হবে।
এটার মধ্যে রাজনৈতিক মহলেও যারা প্রভাবশালী, যারা মেইন স্ট্রিম রাজনীতির ধারক বাহক এবং ক্ষমতা, কোন দল ক্ষমতায় ছিল না ছিল সেটা কোনো বিষয় না। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সফল হয়েছে, এছাড়া যারা ক্ষমতার দ্বার প্রান্তে আছে, সেসব রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে কি ভাবছে সেটাও জানার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন টিআইবি প্রধান। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে পাহাড়ের রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক ও প্রথাগত নেতৃত্ব সহ মূলধারার সবার সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র দ্রুত সমাধানের পথ খুঁজবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 5টি এলাকা প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ভাঙনের কবলে ফেনীর ফুলগাজীর মহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ। এতে পানি ঢুকতে শুরু করে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকায়। বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে পরশুরামের মণিপুর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমিসহ অনেক ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছেন 4000 বাসিন্দা। ভয়াবহ বন্যার বছর না পেরোতে আবার বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাত রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে, বেগিন রয়েছে মরি, আমরা খাইতে আমার সময় হয়নি। এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, 4-5টা গ্রাম তলিয়ে গেছে। এখন সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদী সরু হওয়ায় অতি বৃষ্টি ও উজানের ঢলের তোড় সইতে পারছে না বাঁধ। এতে দেখা দিচ্ছে ভাঙন। এখন বাঁধ মেরামতের চেষ্টা চলছে, পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। পরশুরাম পয়েন্টে নদীর গড় প্রস্থ হলো 100 মিটার, ফুলগাজীতে নদীর গড় প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড় প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। 2024 সালের আগস্টে মহুরীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো ফেনী। ক্ষতি হয় 10,000 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ, ভিডিও ধারণ ও হুমকির ঘটনায় 2 ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 2 সপ্তাহ আগের ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর অভিযুক্ত 2 ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল সহ শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। কোরবানির ঈদের আগে 2 বন্ধুর সাথে সিলেট শহরের রিকাবি বাজারে একটি কনসার্টে গিয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে মেসে নিয়ে যান ওই 2 বন্ধু। সেখানে তাকে ধর্ষণের পর ভিডিও ধারণ করা হয়। এই ঘটনা প্রকাশ করলে সে ভিডিও ও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয় ওই ছাত্রীকে। অবশেষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই ছাত্রী। রাতেই কোতোয়ালি থানায় 2 জনের নামসহ 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসনের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করিয়েছি। দুটোর মধ্যে আমরা ফৌজদারি মামলা কমপ্লিট করেছি। বিশ্ববিদ্যালয় কি শাস্তি দিতে পারি, কোন প্রক্রিয়ার শাস্তি দিতে পারি, সেটা নিয়ে আমরা আমাদের কাজ চলমান রয়েছে। ঘটনা জানাজানির পর ধর্ষণে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল সহ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ইউনিভার্সিটি প্রশাসন এবং সরকার যেন সর্বোচ্চ পর্যায়ে ওদেরকে করে, এবং আমাদের একটাই প্রত্যাশা দর্শক মুক্ত আমাদের সমাজ গঠিত হোক। আটকদের মধ্যে আদনান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় একটি মামলার আসামি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম। মানভেদে সরু ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। মুরগির দামও চড়া, তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। ঈদ করে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা, তাই ছুটির দিনে ভিড় বেড়েছে নিত্যপণ্যের বাজারে। তবে তাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে চাল কিনতে গিয়ে। সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 7 টাকার মতো। গত সপ্তাহে মিনিকেট 75 থেকে 80 টাকা কেজিতে কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকায়। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল।
বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। বাইর থেকে ঢাকা আপ ডাউনের যে গাড়ি ভাড়া ডবল, সব কিছু খরচা বেশি দেওয়ার পরে ঢাকায় আসার পরে মানুষ একটু বিপদের মধ্যে আছে। চাউলের দাম, কাঁচা মাছের দামও বেশি। সিন্ডিকেটের কারণে বাজার বাড়ছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে। আর গত 2 মাস আগে সরকার বাড়ি থেকে আমদানি করছে। কোরবানি ঈদের আগে কমেছিল মুরগির দাম, তবে এখন আবার চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ব্রয়লারের কেজি 160 টাকা। তো নজরদারি সব দিকেই করা উচিত, কিন্তু কত দিকে করবো? আমি নজরদারি করে গেলাম এদিক দিয়া, পরে আবার ওদিক দিয়ে বাড়াই দিল, তাহলে এর পিছনে থাকতে হবে। সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম নাগালের মধ্যেই আছে। বেগুন, করলা, পটল সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 50 টাকা কেজিতে, তবে কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফটিআই কমেছে 13%। গত বছর নেট এফটিআই এসেছে $127 কোটি, স্থানীয় মুদ্রায় যা প্রায় 15,500 কোটি টাকা। ফরেন ইনভেস্টর চেম্বার বলছে, নীতির ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা এবং ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশ পিছিয়ে আছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে এসব জায়গায় উন্নতির পাশাপাশি দেশের শক্তিশালী ব্র্যান্ডিংয়ের তাগিদ সংগঠনটির। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে বিদেশি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঐতিহাসিকভাবেই এমন বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে রয়েছে দেশ। 2024 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $127 কোটি, যা 2023 সালে ছিল $146 কোটি 40 লাখ। বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বিদেশি বিনিয়োগের এসব তথ্য উঠে আসে। গত বছর শেষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের স্থিতি $1,829 কোটি, যা জিডিপির মাত্র 4%। দক্ষিণ এশিয়ায় ভারতের এমন বিনিয়োগ 14%, ভুটানে এ হার 17%। ফরেন ইনভেস্টর্স চেম্বার বলছে, এদেশে বিনিয়োগ পরিস্থিতির নাজুক অবস্থা দীর্ঘদিনের। ফরেন ইনভেস্টমেন্ট নির্ভর করে একটা দেশের বিশ্বাসযোগ্যতার উপর, পলিসি কনসিস্টেন্সির উপর, এবং দেশের একটা জিনিস তৈরি করা কত সহজতর হয় ব্যবসা করা। আমরা যে 3টা ক্ষেত্রেই আমি আপনাদের বলি, আমাদের কিন্তু 3টা ক্ষেত্রেই আমরা খুব একটা ভালো না। আমাদের দেশের বিশ্বাসযোগ্যতা পলিসি, আমি আগে প্রায় বলি, ইজ ভেরি লো। গেল বছর বিদেশি বিনিয়োগকারীদের নতুন প্রকল্পে বিনিয়োগে ঘোষিত অর্থের পরিমাণও কমে দাঁড়িয়েছে $175 কোটি, যা 2023 সালে ছিল $270 কোটি। এমন ঘোষণা ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগের আভাস দেয়। তবে বিনিয়োগকারীরা বলছেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, যার সুফল মিলবে ভবিষ্যতে। একটা বড় কাজ করতে হবে যে আমাদের দেশের এই ব্র্যান্ডিংটা বাড়াতে হবে টু স্টার্ট উইথ। সো আমাদের এফডিআর ইস্যু কিন্তু ইজ এ লং টার্ম ইস্যু। যে বাংলাদেশ প্রেফারেবল ডেস্টিনেশন, সেটা আমাদেরকে পিচ করতে হবে, সেল করতে হবে, এবং এটা উইল টেক আ লট মোর টাইম। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সচল অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন, তবে এখনও নিজ ভিটে মাটিতে ফেরার আশায় রোহিঙ্গারা। প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করা উচিত বলে মনে করেন প্রত্যাবাসন কমিশনার। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস 13 লাখের বেশি রোহিঙ্গার। মিয়ানমারের নিপীড়ন সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা। এর মধ্যে বারবার আলোচনায় এসেছে তাদের প্রত্যাবাসনের ইস্যুটি। জান্তা সরকারের নিপীড়নে রাখাইন ছাড়া রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অনিশ্চয়তা কাটেনি আরাকান আর্মি প্রদেশটি দখল নেওয়ার পরও, বরং বিদ্রোহী আরাকান আর্মিও বিরূপ রোহিঙ্গাদের প্রতি। সম্প্রতি নতুন করে বাংলাদেশে ঢুকেছে 1,18,000 রোহিঙ্গা। তবে এখনো নিজ দেশে ফেরার আশা ছাড়েননি রোহিঙ্গারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় তারা। আমরা আগেও বিশ্বকে জানিয়েছিলাম বাংলাদেশ আমাদের সাময়িক আশ্রয় দিয়েছে, তার জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি। তাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ লাগার আগে আমাদের জন্য দ্রুত সেফ জোন বানাতে হবে।
আমাদের অধিকার নিয়ে বার্মা সরকারকে আমাদের ফেরত দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি। সরকারের দিবা বলে আশা করি। নিজেদের অধিকার নিয়ে নিজ দেশে ঘর বিটা দিয়ে আমাদের পৌঁছিয়ে দিলে আমরা খুব খুশি হব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এটা নতুন গণতান্ত্রিক কিংবা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হয়, তাহলে সেইখানে রাখাইন কমিউনিটির যে প্রতিনিধির পাশাপাশি যে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি যারা রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিত্ব নিশ্চয়ই তারা নিশ্চিত করবেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে সংকট আরও বাড়বে। ক্যাম্পগুলোতে বছরে জন্ম হচ্ছে অন্তত 30,000 শিশুর। এই ছিল এখনকার সংবাদে, সাথে থাকার ধন্যবাদ সবাইকে।